আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সনেট আহমেদের লেখা ডিয়ার এনিমির ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। একদিকে আফরিনের পাতা সুচতুর বিষাক্ত চক্রান্ত, অন্যদিকে ক্যান্টিন জুড়ে আয়ানের চরিত্র নিয়ে চরম তোলপাড়। আয়ান আর আফরিনের এই তথাকথিত সস্তা নাটক দেখে কেন ক্ষোভে ফেটে পড়ল রাইসা? সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তৈরি হওয়া এই মারাত্মক ভুল বোঝাবুঝি কি চিরকালের জন্য ধ্বংস করে দেবে দুটি অহংকারী হৃদয়ের জমে থাকা ভালোবাসা? জানতে হলে চলুন আর কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক মূল পর্বে। ডিয়ার এনিমি পর্ব 6। কালচারাল নাইটে প্রজেক্ট বিজয়ের পরদিন থেকেই আইবিএর স্পোর্টস লাউঞ্জে বসে আফরিনের মাথায় এক বিষাক্ত ক্ষোভ জ্বলছিল। ঢাকা শহরের শীর্ষ টেক্সটাইল টাইকুনের মেয়ে আফরিন কোনোদিন কিছুতে হারেনি, অথচ কাল রাতের ভরা স্টেজে রাইসা যেভাবে আয়ানের হাত ধরে ফাইল সাবমিশনের বাহানায় তাকে নিজের মতো টেনে নিয়ে গেল, তা আফরিনের হাই সোসাইটি ইগোতে চরম চাবুক মেরেছিল। আফরিন খুব ভালো করেই জানত সোলাইমান রহমানের একমাত্র মেয়ের সাথে সরাসরি ফাইট করে জেতা যাবে না। রাইসাকে ভাঙতে হলে চক্রান্ত করতে হবে তার সবচেয়ে সংবেদনশীল জায়গা আয়ান চৌধুরীকে নিয়ে। তবে আফরিনের চালটা ছিল অত্যন্ত সূক্ষ্ম আর বিপজ্জনক। সে জানত আয়ানকে কোনো ফ্ল্যাটাটিস ফাঁদে ফেলা যাবে না। আয়ান একজন নীতিবান ও আত্মমর্যাদাবান ছেলে, তাই আয়ানের সামনে সে সাজবে এক আদর্শ বিনয়ী ও পড়াশোনায় অনুরাগী ছাত্রী, আর ব্যাচের বাকিদের সামনে সে ছড়াবে মিথ্যে প্রেমের খবর। আফরিন তার দুই অনুগত বান্ধবী শায়লা আর তিশাকে নিয়ে লাইব্রেরির ছাদে বসে চক্রান্তের শেষ তুলির টান দিল। আফরিন ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটিয়ে কফির কাপে চুমুক দিয়ে মনে মনে বলল, রাইসা নিজেকে অনেক পাওয়ারফুল ভাবে, তাই না? আয়ানকে যেন নিজের সম্পত্তি মনে করে, কিন্তু ও ভুলে যাচ্ছে আয়ান চৌধুরী খুব সহজ সরল একটা ছেলে। একটু প্রজেক্টের বাহানা আর হেল্প চাওয়ার নাটক দেখালেই ওকে দিয়ে যা খুশি করানো যায়। আয়ানের সামনে আমি হব নিষ্পাপ সহপাঠী, আর ক্যান্টিনের সামনে আমি তৈরি করব এমন এক দৃশ্য যা দেখে সোলাইমান রহমানের মেয়ের ওই অহংকারী বুকটা ছাই হয়ে যাবে। আফরিনের প্ল্যানটা ছিল মাস্টার স্ট্রোক। সে জানত আয়ান অহেতুক রাজনীতি বা সামাজিক গুজব সামলাতে অভ্যস্ত নয়। সে কেবল যে কোনো সহপাঠীকে পড়াশোনা বা প্রজেক্টে সরল মনে সাহায্য করতে পছন্দ করে। আফরিন ঠিক এই জায়গাটিই কাজে লাগালো। বেলা 11টা। আইবিএর অ্যানেক্স ভবনের নীরব করিডোর দিয়ে আয়ান একা হেঁটে যাচ্ছিল। তার হাতে সেমিস্টারের প্রজেক্ট ফাইল, আইবিএর অ্যাটেন্ডেন্স শিট আর চিরচেনা নীল ডায়েরি। পুরানো সেই সাধারণ কিন্তু পরিপাটি ধবধবে সাদা শার্ট। আফরিন আগে থেকেই ফাঁদ পেতে দাঁড়িয়েছিল, হাতে দুটো টেকঅ্যাওয়ে ব্ল্যাক কফি। আয়ানকে দেখেই আফরিন খুব বিনীত ও কোমল ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় এক চমৎকার মাসুমিয়াত ও শ্রদ্ধাবোধ। আফরিন খুব নিচু ও প্রফেশনাল গলায় চোখ দুটো বিনয়ী করে বলল, আয়ান, সরি ডিস্টার্ব করার জন্য। শোনো না, কালকের প্রেজেন্টেশনে তোমার ওই ফাইন্যান্সিয়াল মডেলিং আর কস্ট অ্যানালাইসিস শুনে আমি রিয়েলি ইমপ্রেসড। আসলে আমার বাবার টেক্সটাইল বিজনেসের একটা নতুন কস্ট লেআউট জমা দিতে হবে প্রফেসরের কাছে। আমি অনেক চেষ্টা করেও ক্যাপিটাল স্ট্রাকচারটা মিলাতে পারছি না। তুমি কি আমাকে একটু গাইড করবে প্লিজ? জাস্ট প্রিয় প্রফেশনাল ফ্রেন্ডলি হেল্প। আয়ান একটু থামলো। সে আফরিনের মুখের দিকে তাকালো। আফরিনের চোখে মুখে কোনো ছলচাতুরি বা পূর্বের সেই চপলতা নেই, ছিল শুধুই কাজের প্রতি এক মিথ্যা আগ্রহ ও শেখার আপ্রাণ চেষ্টা। আয়ান অত্যন্ত সহজ সরল ও নীতিবান ছেলে। তার কাছে পড়াশোনা বা জ্ঞানের ক্ষেত্রে সাহায্য চাওয়া সহপাঠীকে ফিরিয়ে দেওয়া মানে অহংকার দেখানো। সে বিন্দুমাত্র সন্দেহ না করে একদম সরল মনেই আফরিনের অফারটা মেনে নিল। আয়ান সোজা গম্ভীর ও শান্ত গলায় উত্তর দিল, অবশ্যই আফরিন। বিজনেসের কস্ট মডেলে কোনো সমস্যা থাকলে কফি শপে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আমরা ক্যান্টিনের ওই কোনায় শান্ত টেবিলটায় বসেই ডাটাগুলো রিচেক করতে পারি। আফরিন অত্যন্ত বিনয়ের সাথে হেসে মাথা নিচু করে বলল, থ্যাংক ইউ সো মাচ আয়ান, তোমার এই হেল্পিং নেচারটাই অনেক বড় ব্যাপার। আয়ান ক্যান্টিনের দিকে পা বাড়ালো। সে ভেবেছিল
সে কেবল একজন সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করতে যাচ্ছে, কিন্তু আয়ান যা দেখতে পাচ্ছিল না তা হলো ক্যান্টিনে ঢোকার ঠিক 2 মিনিট আগেই আফরিন তার 2 বান্ধবী তিশা আর শাইলাকে দিয়ে পুরো ব্যাচে বার্তা পাঠিয়ে দিয়েছে আয়ান নাকি আফরিনের প্রেমে পড়ে গিয়ে সারা রাত ওকে কস্ট লেআউট বুঝিয়ে প্রফেশনাল ডেট করেছে। আর আজ ক্যান্টিনে সেটাই কনফার্ম হবে। দুপুর 1:15 আইবিএ ক্যান্টিন জুড়ে যেন এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস। টেবিলগুলোতে ফিসফিসানি তুঙ্গে। ক্যান্টিনের মাঝের গোল প্রিমিয়াম টেবিলটায় বসেছিল রাইসা, ফাহাদ আর তাদের হাই সোসাইটি সার্কেলের বন্ধুরা। রাইসার পরনে আজ এক চমৎকার অলিভ গ্রিন রঙের ড্যাপড কটন কুর্তি, চুলে সাধারণ একটা ক্লাচ আটকানো। সকাল থেকেই আয়ানকে অ্যানেক্স ভবনে দেখতে না পেয়ে রাইসার মেজাজটা এমনিতেই কিছুটা খিটখিটে হয়েছিল, কিন্তু সে নিজের ইগোর কারণে কাউকে কিছু জিজ্ঞেস করেনি। ঠিক তখনই ক্যান্টিনের গুঞ্জন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেল। আফরিন আর আয়ান ভেতরে ঢুকলো। আয়ান সোজা গিয়ে ক্যান্টিনের কোনার টেবিলটায় বসলো। সে ল্যাপটপ খুলে অত্যন্ত মনোযোগ দিয়ে আফরিনের টেক্সটাইল ফাইল ও খাতা দেখতে শুরু করলো। তার পুরো ফোকাস কেবল এক্সেল শিট, কস্ট গ্রাফ আর ক্যালকুলেশনে। সে একদম নিশ্চিত যে তারা প্রফেশনাল কাজ করছে, কিন্তু আফরিন বাইরে ভিন্ন এক নাটক সাজাচ্ছিল। সে আয়ানের খুব কাছাকাছি গিয়ে এমনভাবে ঝুঁকে খাতা দেখছিল আর ফাইল দেখানোর বাহানায় মিষ্টি মুচকি হাসছিল, যেন বাইরে থেকে দেখলে মনে হয় তাদের মাঝে গভীর অনুরাগের প্রেম চলছে। আফরিন রাইসার টেবিলের দিকে নজর রেখে মিষ্টি সুরে বিষ ঢেলে বলল, ও গড আয়ান, তুমি প্রজেক্টের এত ডিপ ক্যালকুলেশন এত সহজে বোঝাও? গতকালের সেই ক্লাসে কফি ডেটের ডিসকাশনের পর থেকে আজ আবার তোমার সাথে বসে কাজ করাটা সত্যি স্পেশাল। চলো না লাঞ্চটা আজ আমরা একসাথে এক টেবিলেই করি। ক্যান্টিন জুড়ে সাথে সাথে গুজবের আগুন ছড়িয়ে পড়ল। আরে দেখ দেখ, আফরিন আর আয়ান কিন্তু প্রেমটা প্রায় পাকা করে ফেলেছে। ড্যামরার প্রজেক্টের পর থেকে আয়ান একদম আফরিনের লাইনে। রাইসার হাতের পানির কাচের গ্লাসটা টেবিলের উপর সজোরে আছড়ে পড়ল। গ্লাসের পানি ছিটকে পড়ার তোয়াক্কা না করে রাইসা সোজা হয়ে বসল। রাইসা পুরো দৃশ্যটা দেখছিল। তার চোখের সামনে আফরিনের সেই সুচতুর মিষ্টি হাসি, আয়ানের পাশে গা ঘেঁষে ঝুঁকে থাকা আর ক্যান্টিন ভর্তি মানুষের এই মুখরোচক কথা, সব কিছু রাইসার বুকের ভেতর এক বিষাক্ত বিষধর সাপের মতো দংশন করল। কাল রাতে যে ছেলেটা অডিটোরিয়ামের ফাঁকা করিডোরে দাঁড়িয়ে তাকে বলেছিল, নজরটা তো ওই চায়ের কাপে চুমুক দেওয়া মানুষের উপরই আটকে থাকে, সে আজ আফরিনের সাথে প্রকাশ্যে এভাবে ডেটিংয়ে ঢং করছে, প্রজেক্টের বাহানায় আফরিনের সাথে হাসাহাসি করছে। এত ভণ্ড সে, এত সস্তা। রাইসার অহংকার, স্বাভিমান আর সুপ্ত হিংসে দাউ দাউ করে আগুন ধরে গেল। সে সোজা হয়ে দাঁড়ালো। ধীর করা ও বরফ শীতল পায়ে সে আয়ান ও আফরিনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রাইসা কণ্ঠ অস্বাভাবিক করা, শানিত ও বিষাক্ত করে, কাজল কালো চোখ দুটো আগুনের মতো চওড়া করে বলল, আফরিন, ক্যান্টিনটা আইবিএর স্টুডেন্টদের পড়াশোনা করার জায়গা, তোমাদের এই সস্তা থিয়েটারের স্টেজ নয়। নাটক বা ডেটিং করতে হলে বাইরে ধানমন্ডির রাস্তায় গিয়ে করো। আফরিন চট করে এক নিষ্পাপ মাসুম মুখ বানিয়ে আয়ানের দিকে তাকালো, যেন সে কিছুই বোঝেনি। আফরিন একদম নরম ও অজানার ভান করে বলল, রাইসা, আমরা তো জাস্ট ফাইন্যান্সিয়াল কস্ট লেআউট সামলাচ্ছি, তুমি হুট করে এসে এত রেগে যাচ্ছ কেন? রাইসার নজর এবার সোজা গিয়ে পড়ল আয়ানের উপর। আয়ানের জায়গায় একদম স্থির দাঁড়িয়ে রইল, তার হাতে প্রজেক্টের কস্ট ফাইল আর পেন্সিল। আয়ানের ধারণা, সে তো আফরিনকে শুধু একটা কঠিন অ্যাকাউন্টিং ফাইল বুঝিয়ে সাহায্য করছিল, সে কোনো অন্যায় করেনি, কোনো প্রেম বা ড্রামাও করেনি। অথচ রাইসা হুট করে এসে সবার সামনে ক্যান্টিনে তাদের উপর এভাবে বিষোদ্গার করছে। আয়ানের মনটা এক মুহূর্তে চিরকালের জন্য বিশ্বাস করে বসল, রাইসা কেবল নিজের ধনীর অহংকার, উচ্চবংশীয় আভিজাত্য আর আয়ানকে ঘৃণা করার চরম হিংস্র মানসিকতা থেকেই অহেতুক এমন নোংরা সিন ক্রিয়েট করছে। সে আয়ানকে মানুষই মনে করে না। রাইসা আয়ানের এই শান্ত, নিরাসক্ত ও নীরব মুখ দেখে আরও 10 গুণ রেগে গেল। সে ভাবল, আয়ান ইচ্ছে করেই তার ভেতরের তোলপাড় বুঝতে পেরে তাকে অপমান করার জন্য আফরিনকে প্রশ্রয় দিচ্ছে।
রাইসা আয়ানের চোখের দিকে সোজা তাকিয়ে দাঁতে দাঁত চেপে চরম বিষাক্ত ও তাচ্ছিল্যের গলায় বলল, তুমি তো আবার বড় বড় লজিক আর প্রফেশনালিজম নিয়ে চলো আয়ান চৌধুরী। কাল রাতে বড় বড় মেকি ডায়লগ মেরে আজ আফরিনের প্রজেক্টের বাহানায় চামচামি করছো। সত্যি ছদ্মবেশী অহংকার আর এই সস্তা ভণ্ডামিটা তোমার এই সাধারণ শার্টের কলারেই মানায়। আয়ানের বুকের ভেতরটা যেন এক নিমিষে চুরমার হয়ে বরফ হয়ে গেল। আয়ান এতদিন ভেবেছিল রাইসা তাকে শত্রু ভাবলেও অন্তত একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে তার মেধা আর চরিত্রকে সম্মান করে। কিন্তু রাইসা যেভাবে ক্যান্টিন ভর্তি মানুষের সামনে তার সততা, তার চরিত্র আর তার সরলতাকে টেনে এনে তাকে সস্তা চামচা ও ভণ্ড বলল, তা আয়ানের আত্মসম্মানের একদম শেষ রক্তবিন্দুতে আঘাত করল। আয়ান তো শুধু আফরিনকে সাহায্য করছিল। রাইসার মন এত বিষে ভরা, সে এতটাই নিচু ও ভণ্ড চোখে দেখে আয়ানকে। আয়ান ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে আর সেই পূর্বের কোনো সহমর্মিতা বা প্রচ্ছন্ন অনুভূতির আলো ছিল না। সেখানে নেমে এলো এক জমাট বাঁধা হিমশীতল দূরত্ব ও গভীর অভিমান। আয়ান খুব নিচু গম্ভীর ও বরফ শীতল শানিত গলায় রাইসার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে জবাব দিল, কথা বুঝে বলো রাইসা রহমান। আমি একজন ক্লাসমেটকে তার কস্ট ফাইলে প্রবলেম সলভ করে দিচ্ছিলাম। আমার চরিত্র, আমার পরিবার বা আমার সাহায্য করার মানসিকতা নিয়ে কথা বলার অধিকার সোলাইমান রহমানের মেয়েকেও আমি দিইনি। তোমার নিজের মনটাই অহংকার আর বিষে ভরা, তাই অন্য কেউ তোমার ভণ্ড মনে হয়। রাইসা আয়ানের এই বরফ শীতল চোখের চাহনি আর সরাসরি সশব্দ জবাব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়ানের এই তীব্র প্রতিক্রিয়া সে আশা করেনি। রাইসা নিজের চুরমার হওয়া ইগো বাঁচানোর চেষ্টা করে চিবুক উঁচিয়ে কড়া গলায় বলল, তোমার ওই নোংরা অজুহাত আর তোমার মুখ দুটোই আমার কাছে চূড়ান্ত অসহ্য। আজকের পর থেকে আমার সামনে আসার দুঃসাহস করবেন আয়ান চৌধুরী। রাইসা এক ঝটকায় নিজের ব্যাকপ্যাকটা তুলে নিয়ে ক্যান্টিনের স্তব্ধ নীরবতা চিরে দ্রুত পায়ে বের হয়ে গেল। বিকেল 4:45। লাইব্রেরির পেছনে ক্যান্টিনের আম গাছটার নিচের সেই পুরনো বেঞ্চটায় একা বসেছিল আয়ান। তার সামনে নীল ডায়েরিটা খোলা, কিন্তু তার পেন্সিল চলছে না। আয়ান রাইসাকে সম্পূর্ণ ভুল বুঝল। আয়ানের এখন শতভাগ স্থির ধারণা, রাইসা কেবলই এক অহংকারী রাজকীয় অহমে অন্ধ সোলাইমান রহমানের মেয়ে, যে নিজের আভিজাত্যের দম্ভে একজন সাধারণ মধ্যবিত্ত ছেলের আত্মসম্মান আর চরিত্র নিয়ে কাদা ছিটাতে এক সেকেন্ডও ভাবে না। আয়ান নিজের মনকে পাথরের মতো শক্ত করে নিল। যে মেয়ে তাকে এত নিচু, সস্তা ও ভণ্ড মনে করে, তার সাথে জীবনের কোনো মোড়েই আর সম্পর্ক বা দূরত্ব কমানোর চেষ্টা সে করবে না। অন্যদিকে আইবিএ ভবনের 4 তলার প্রাইভেট ওয়াশরুমের বন্ধ দরজার ভেতরে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিল রাইসা। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজল কালো চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করছিল। রাইসা নিজে বুঝতে পারছে না সে কেন কাঁদছে। আফরিন আর আয়ান প্রেম করুক বা ফাইল দেখুক, তাতে রাইসার কি? কেন তার বুকটা ভেতরে ভেতরে এভাবে ছাই হয়ে যাচ্ছে? কেন আয়ানকে আফরিনের পাশে দেখলে নিঃশ্বাস আটকে আসে? আফরিনের সুচতুর খেলাটি এখনও কারো সামনে আসেনি। একদিকে আয়ান রাইসাকে এক নির্মম অহংকারী রাজকন্যা ভেবে ভুল বুঝল, অন্যদিকে রাইসা আয়ানকে এক ভণ্ড ও প্রতারক ভেবে নিজের ভেতর হিংসে ও ক্ষোভের আগুন জ্বালালো। দুটি অহংকারী হৃদয়ের মাঝের ভালোবাসার সাঁকোটি যেন এক অদৃশ্য চক্রান্তের বিষে চিরকালের জন্য চুরমার হয়ে গেল। ক্যান্টিনের সেই অনাকাঙ্ক্ষিত ও বিষাক্ত ঘটনার পর দিন পুরো আইবিএ ক্যাম্পাসে যেন এক জমাট বাঁধা থমথমে নীরবতা নেমে এসেছিল। ক্যান্টিনে রাইসার সেই চরম অপমান, সস্তা চামচা আর ভণ্ড বানানোর পর আয়ান নিজেকে একটা শক্ত খোলসের ভিতর গুটিয়ে নিয়েছিল। কিন্তু আফরিন জানত, লোহা যতক্ষণ গরম থাকে ততক্ষণই তাকে নিজের ইচ্ছে মতো বাঁকানো যায়। আয়ান আর রাইসার মাঝে যে অহংকার ও ঘৃণার প্রাচীর তৈরি হয়েছে, সেটাকে চিরস্থায়ী করতেই হবে। আর এই কাজের জন্য আফরিন তার চক্রান্তকে ডাবল ডাউন করার নতুন ও দীর্ঘ এক নিখুঁত ছক কষল। আফরিনের সবচেয়ে বড় কৌশল ছিল আয়ানের সহানুভূতি আর আস্থাকে সম্পূর্ণ নিজের দিকে টেনে নেওয়া। সে জানত আয়ান কোনো রূপচর্চা বা সস্তা ফ্ল্যাটিংয়ে ভুলবে না।
আয়ান ভুলবে মানবিকতা, দায়িত্ববোধ আর সমাজসেবার মুখোশে। বেলা 2:30। আইবিএ লাইব্রেরির উপরের তলার একদম নিরিবিলি রেফারেন্স সেকশনে একা বসে বই পড়ছিল আয়ান। তার চোখ বইয়ের পাতায় থাকলেও মনটা গতকালের অপমান আর রাইসার সেই বিষাক্ত কথাগুলোতে আটকে ছিল। ড্যামরার প্রজেক্টে তোতা মিয়ার চা খাওয়ার মিষ্টি স্মৃতিগুলো যেন এখন এক বিকৃত অপমানে রূপ নিয়েছে। ঠিক তখনই আফরিন সেখানে এসে দাঁড়ালো। তবে এবার সে একা নয়। তার হাতে ঢাকা মেডিকেলের কিছু ব্লাড রিকুইজিশন স্লিপ আর ক্যাম্পাসের এক পরিচ্ছন্নতা কর্মীর প্রেসক্রিপশন। তার পরনে এক অত্যন্ত সাধারণ সালোয়ার কামিজ। মুখে কোনো মেকআপের মেকি ভাব নেই। সে খুব ব্যস্ত, উদ্বিগ্ন ও করুণ ভঙ্গিতে আয়ানের পাশের চেয়ারটায় বসল। আফরিন অত্যন্ত নরম, দরদি ও ব্যস্ত হওয়ার ভান করে বলল, আয়ান, সরি তোমাকে ডিস্টার্ব করছি। আইবিএর 3 তলার আয়া খালাম্মার ছেলেটার আজ রাতে ও নেগেটিভ ব্লাড লাগবে। আমি 4 জায়গায় ফোন করে ব্লাড ব্যাংক ম্যানেজ করার চেষ্টা করেছি। প্রেসক্রিপশনের বাকি ওষুধের টাকাটা আমি অলরেডি বিকাশ করে দিয়েছি। তুমি কি একটু দেখবে ও নেগেটিভ ডোনারের লিস্টটা? আয়ান একটু চমকে উঠে বই থেকে মুখ তুলল। সে দেখতে পেল আফরিনের চোখে যেন সমাজসেবার এক অদ্ভুত আকুলতা। আয়ান অত্যন্ত পরোপকারী ছেলে। সে নিজে কত মানুষকে রক্ত দিয়েছে। আফরিনের এই মানবিক রূপ দেখে আয়ানের বরফ শীতল চোখ দুটো সামান্য নরম হলো। আয়ান সোজা ও গভীর গলায় বলল, আয়া খালাম্মার ছেলের ও নেগেটিভ রক্ত লাগবে? দাঁড়াও, আমার স্পোর্টস ক্লাবের এক ছোট ভাইয়ের এই গ্রুপ, আমি এখনই ব্যবস্থা করছি। আর ওষুধের খরচের জন্য আমি আর নিবিড় কিছু দিতে পারি। আফরিন তড়িঘড়ি করে হাত বাড়িয়ে একদম মহান সাজবার ভঙ্গিতে বলল, আরে না না আয়ান, টাকা নিয়ে তুমি একদম ভাববে না। আমার বাবার কোম্পানির ট্রাস্ট ফান্ড থেকে আমি সোশ্যাল হেল্পগুলো সবসময় করি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব, তাই না? কথাটা বলেই আফরিন খুব বিষণ্ণ মুখে এক দীর্ঘশ্বাস ফেলল। তার চেহারায় নেমে এলো এক সাজানো গভীর কষ্ট। আফরিন খুব নিচু ও অনুনয় বিনয় মাখানো কণ্ঠে বলল, আসলে আয়ান, কাল রাত থেকে আমি ঘুমোতে পারছিলাম না। সত্যি বলছি, আমি স্বপ্নেও বুঝতে পারিনি কাল ক্যান্টিনে রাইসা তোমাকে এভাবে অপমান করবে। আমার সামান্য বিজনেসের কস্ট লেআউট সাহায্য চাওয়ার কারণে তোমাকে এত বড় একটা নোংরা কথা শুনতে হলো। রাইসার মতো হাই সোসাইটির মেয়েদের কাছে আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের আত্মসম্মান একটা খেলনা ছাড়া কিছু নয়। আয়ান আফরিনের দিকে খানিকটা অবাক চোখে তাকালো। আফরিনের মুখ থেকে আমাদের মতো সাধারণ স্টুডেন্ট শব্দটা শুনে আয়ানের কিছুটা অসামঞ্জস্য লাগলো। আয়ান ভ্রু সামান্য কুঁচকে সোজাসুজি আফরিনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আফরিন, তুমি নিজেকে আমাদের মতো সাধারণ স্টুডেন্ট বলছো কেন? তুমিও তো দেশের টপ টেক্সটাইল টাইকুনের মেয়ে। তোমার ফ্যামিলিও তো মারাত্মক রিচ। আফরিন ক্ষণিকের জন্য থতমত খেল, কিন্তু সে মারাত্মক চতুর। সে তৎক্ষণাৎ নিজের এক্সপ্রেশন বদলে এক চরম বিনয়ী ও আবেগপ্রবণ হাসি ফুটালো। আফরিন খুব আবেগপ্রবণ ও নরম গলায় আয়ানের দিকে ঝুঁকে উত্তর করল, টাকা থাকলেই কি মানুষ বড়লোক হয়ে যায় আয়ান? আমার বাবা হয়তো বিজনেসে সফল, কিন্তু পরিবার থেকে আমি শিখেছি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে। আমি নিজেকে কোনোদিন তোমাদের চেয়ে আলাদা বা বড় মনে করি না। কিন্তু রাইসা, সোলাইমান রহমানের অহংকার ছাড়া তো ওর ভেতরে আর কিছুই নেই। ও কাল স্পোর্টস ক্লাবে বসে সবার সামনে বলছিল তুমি নাকি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও ওর সমকক্ষ হতে চাও। কাল তো ও ইচ্ছে করেই সবার সামনে তোমার ইগো চূর্ণ করার জন্য ওই সিনটা ক্রিয়েট করলো। আয়ানের হাতটা পেন্সিলের উপর জমে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। কপালের রগগুলো স্পষ্ট দেখা গেল। আয়ান এতদিন ভেবেছিল রাইসা কেবল ক্যান্টিনের ওই মুহূর্তের অনাকাঙ্ক্ষিত মেজাজে কথাটা বলেছে, কিন্তু আফরিনের এই মানবিক মুখোশ আর সাজানো মিথ্যে আয়ানকে পুরোপুরি বিশ্বাস করালো যে রাইসা পেছন থেকেও তার ব্যাকগ্রাউন্ড, সাধারণ পরিবার আর ব্যক্তিত্ব নিয়ে বড় ভাইদের সামনে রসালো তাচ্ছিল্য করে। আয়ান একটু থেমে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বরফ শীতল কণ্ঠে বলল, ঠিক বলেছ আফরিন, তুমি ঢাকার এত বড় টাইকুনের মেয়ে হয়েও তোমার মনে রাইসার মতো কোনো অহংকার বা বিষ নেই। অথচ রাইসা নিজেকে কি মনে করে আমি জানি না। যে মানুষ অন্যকে মেধা বা মানবিকতা দিয়ে নয়,
তার বাবার টাকা আর আভিজাত্যের মেয়ে কি দম্ভ দিয়ে বিচার করে, সে আমার কাছে চিরকালের জন্য মৃত। আফরিন মনে মনে শয়তানি জয়োল্লাস করল। আয়ান চৌধুরী পুরোপুরি তার জালে আটকে গেছে। বিকেল 4টা। ক্লাস শেষের পর আইবিএ ভবনের দোতলার স্পোর্টস ক্লাব লাউঞ্জে সাইলেন্ট কর্নারে একা বসেছিল রাইসা। রাইসার চোখের নিচে হালকা কালচে ছায়া, পরনে কালো রঙের একটি নিখুঁত ড্রাফট ড্রেস। ক্যান্টিনের ঘটনার পর থেকে সে নিজের ভেতরে এক মারাত্মক মানসিক অশান্তিতে জ্বলছে। সে মনে মনে অপেক্ষা করছিল আয়ান হয়তো অন্তত একবার নিবিড়ের মাধ্যমে বা নিজে এসে ভুল বোঝাবুঝি দূর করবে যে আফরিনের সাথে তার কোনো গভীর সম্পর্ক নেই। কিন্তু আয়ানের সেই হিমশীতল নীরবতা আর শেষ কথাটা, আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার সোলাইমান রহমানের মেয়েকেও দেয়নি, রাইসার অহংকারকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এমন সময় আইবিএ স্টুডেন্ট কাউন্সিলরের প্রেসিডেন্ট ও সিনিয়র বড় ভাই ফাহাদ লাউঞ্জে প্রবেশ করল। রাইসাকে একা আর আপসেট দেখে ফাহাদ এক কাপ কোল্ড কফি হাতে নিয়ে রাইসার সামনে সোফায় বসল। ফাহাদ সিনিয়র মেন্টর হিসাবে অত্যন্ত চতুর এবং সে সুযোগ খুঁজছিল রাইসাকে আয়ানের থেকে চিরতরে দূরে সরানোর। ফাহাদ সিনিয়র ভাই হিসাবে খুব দরদি ও অভিভাবকের মতো গলায় বলল, রাইসা, ক্যান্টিনের ঘটনার পর থেকে তোমাকে খুব ডিস্টার্ব দেখছি। সেমিস্টার ফাইনালের প্রজেক্ট মেন্টর হিসাবে আমার কাছে কিছু শেয়ার করতে পারো? গতকালের ঘটনাটা নিয়ে জুনিয়র ব্যাচে অনেক ফিসফিসানি হচ্ছে। রাইসা সোজা হয়ে বসল। ফাহাদ তাদের সিনিয়র এবং মেন্টর, তাই তার সামনে রাইসা নিজের দুর্বলতা প্রকাশ না করে চিবুক উচালো। রাইসা কণ্ঠ অস্বাভাবিক করা কিন্তু ভেতর থেকে ভারী করে জবাব দিল, ফাহাদ ভাই, জুনিয়র ব্যাচের সস্তা ড্রামা নিয়ে ভাবার সময় আমার নেই। ক্যান্টিনে ওই অসভ্যতাটা সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই স্টপ করতে হয়েছে। ফাহাদ সুযোগ বুঝে সিনিয়র হিসাবে চতুরতার সাথে মিথ্যের জাল বুনে রাইসাকে বলল, তুমি একদম ঠিক কাজটাই করেছো রাইসা, কিন্তু আয়ান চৌধুরীর আসল খেলাটা কি তুমি ধরেছ? সিনিয়র হিসাবে আমি ডিপার্টমেন্টের ব্যাকস্টেজ খবর রাখি। আয়ান চৌধুরী কিন্তু কোনো নিষ্পাপ জুনিয়র নয়। রাইসা থমকে ফাহাদ ভাইয়ের দিকে তাকালো। রাইসা উৎকণ্ঠা চেপে রেখে প্রশ্ন করল, মানে তুমি ঠিক কি বলতে চাইছো ফাহাদ ভাই? ফাহাদ কফির কাপে চুমুক দিয়ে গলার সুর রহস্যময় করে বলল, আয়ান গত 3 দিন ধরে আফরিনের বাবার টেক্সটাইল বিজনেসের ফাইল সামলানোর নামে আফরিনের সাথে নতুন খেলা খেলছে। আয়ান একটা সাধারণ পরিবার থেকে এসে রাতারাতি কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে নিজের জায়গা বানাতে চায়। আফরিনকে ব্যবহার করে ওর বাবার কোম্পানিতে একটা বড় পার্মানেন্ট অ্যাডভাইজরি পোস্ট বাগানোই আয়ানের আসল প্ল্যান। ও খুব ভালো করে জানে সোলাইমান রহমানের মেয়েকে ইমপ্রেস করা কঠিন, তাইও আফরিনের মতো সহজ টার্গেটের দিকে ঝুঁকেছে। রাইসার বুকের ভেতরটা যেন মুহূর্তেই খালি হয়ে গেল, তার হাত দুটো ঠান্ডা হয়ে আসছিল। ফাহাদ রাইসার মুখ দেখে আগুনে আরও ঘি ঢেলে বলল, কাল কালচারাল নাইটে ও তোমার প্রজেক্ট ফাইল সাবমিট করে সবার বাহবা কুড়িয়ে নিজের ইমেজ বানালো, আর তার ঠিক পরেই অডিটোরিয়ামের পেছনে আফরিনের সাথে বিজনেস ডিলের চুক্তি করলো। আয়ান চৌধুরী আসলে মারাত্মক সুযোগ সন্ধানী আর ভণ্ড একটা ছেলে। ও তোমার সোলাইমান রহমানের মেয়ে পরিচয়টাকেও এতদিন প্রজেক্টে টিকে থাকার স্বার্থে ব্যবহার করেছিল। রাইসার মনে পড়ে গেল ড্যামরার সেই প্রজেক্টের কথা, তোতা মিয়ার চায়ের টং দোকানের সেই মিষ্টি মুহূর্তগুলোর কথা। সেগুলো কি তবে আয়ানের সব সাজানো মেকি নাটক ছিল? আয়ান এত সস্তাভাবে নিজের স্বার্থের জন্য আফরিনের কাছে বিক্রি হয়ে গেল? রাইসা চোখের জল আড়াল করার জন্য চিবুক শক্ত করে অত্যন্ত বিষাক্ত ও কঠোর গলায় বলল, আমি জানতাম ফাহাদ ভাই, ও একটা প্রফেশনাল ভণ্ড। আমি কেন ওর মতো একটা মেকি আর সস্তা ছেলেকে নিজের ব্যাচের প্রধান প্রতিদ্বন্দ্বী ভেবেছিলাম? ফাহাদ বিজয়ের হাসি হেসে বলল, একদম ঠিক। সেমিস্টারের ফাইনাল প্রজেক্টের মেন্টরিং আমি নিজেই করছি। আফরিন আর আয়ানকে বুঝিয়ে দাও প্রফেশনালিজমের আসল স্ট্যান্ডার্ড কাকে বলে। ওদের গ্রুপকে ধুলোয় মিশিয়ে দাও। পরদিন সকাল 10:30, আইবিএ ভবনের 3 তলার অ্যানেক্স করিডোর। সেমিস্টার ফাইনালের আগে নোটিশ বোর্ডে জুনিয়রদের প্রজেক্টের নতুন গ্রুপ লিস্ট টানানো হয়েছে। আয়ান একা এসে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে
নিজের ও নিবিড়ের রোল নম্বর খুঁজছিল। ঠিক সেই মুহূর্তেই আফরিন এসে আয়ানের পাশে দাঁড়ালো। আফরিন খুব হাসি মুখে আয়ানের হাতে 1 কাপ গরম চা আর ব্লাড ডোনেশনের সাকসেসফুল স্লিপটা এনে দিল। আফরিন খুব মিষ্টি ও নরম কণ্ঠে, যাতে পুরো করিডোর শোনে সেভাবে করে আয়ানকে বলল, আয়ান এই নাও থ্যাঙ্কস চা। আয়া খালাম্মার ছেলের ও নেগেটিভ ব্লাড পুরো ম্যানেজ হয়ে গেছে। তোমার মতো একজন ভালো মনের মানুষ পাশে না থাকলে আমি হয়তো এই কাজটা একা করতে পারতাম না। আয়ান আফরিনের হাত থেকে ব্লাড স্লিপটা নিয়ে একটা হালকা সৌজন্যের হাসি দিল। আয়ানের বিশ্বাস শতভাগ শক্ত হয়ে গেল আফরিন আসলে এক অনন্য ও মানবিক মনের মেয়ে, যাকে রাইসা অহেতুক ধনীর অহংকারী হিংসা করে। ঠিক সেই সময় স্পোর্টস ক্লাব লাউঞ্জ থেকে সিনিয়র ফাহাদ ভাইয়ের সাথে হেঁটে আসছিল রাইসা। রাইসা দূর থেকেই দেখতে পেল আফরিন কত আপন মনে আয়ানকে চা তুলে দিচ্ছে, আর আয়ানও আফরিনের দিকে তাকিয়ে হাসছে। রাইসার বুকের ভিতরটা যেন মুহূর্তেই ছাই হয়ে গেল। সে ইচ্ছে করেই আয়ান ও আফরিনের উপস্থিতি টের পেয়ে ফাহাদ ভাইয়ের সাথে কোনো প্রাতিষ্ঠানিক প্রজেক্টের রসিকতায় উচ্চস্বরে হেসে উঠল। রাইসার সেই হাসিটা ছিল সম্পূর্ণ লোক দেখানো, বিষাক্ত অহংকারে ভরা। আয়ান নোটিশ বোর্ড থেকে মুখ ফিরিয়ে রাইসার দিকে তাকালো। রাইসার চোখে আজ কোনো পূর্বের সহমর্মিতা, ঝগড়ার উত্তাপ বা চেনারাগ ছিল না। সেখানে ফুটে উঠেছিল চরম তাচ্ছিল্য ও আভিজাত্যের অন্ধ অহংকার। সে আয়ানের ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় 1 সেকেন্ডের জন্য থামল না। নিজের দামি পারফিউমের সুবাস বাতাসে ছড়িয়ে এমনভাবে হেঁটে গেল যেন আয়ান কোনো তুচ্ছ ধূলিকণা ছাড়া আর কিছুই নয়। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে রাইসার প্রতি সামান্যতম দুর্বলতাও আর অবশিষ্ট রইল না। আফরিনের মানবিকতার নিখুঁত নাটক, মিথ্যে তথ্য আর রাইসার এই চরম তাচ্ছিল্য ভরা উপেক্ষা আয়ানের মনে সিলমোহর মেরে দিল। রাইসা রহমান কেবল এক অহংকারী, স্বার্থপর ও উচ্চবিত্ত রাজকন্যা, যে সাধারণ মানুষের মেধা, শ্রম আর আত্মসম্মানকে পা দিয়ে মারাতে ভালোবাসে। মিথ্যে জালে আটকে পড়া দুটি হৃদয় আজ সম্পূর্ণ 2 বিপরীত মেরুতে দাঁড়ালো। আফরিনের মানবিক চক্রান্ত আর ফাহাদের রাজনৈতিক চালের শিকার হয়ে আয়ান ও রাইসা একে অপরকে নিজেদের জীবনের সবচেয়ে বড় শত্রু বানিয়ে নিল। মিথ্যের কুয়া ঢেকে যাওয়া এই দুটি হৃদয় কি আর কখনো আসল সত্যের আলো দেখতে পাবে, নাকি চিরকালের জন্য দূরে সরে যাবে দুজন? তা জানতে পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। গল্পের পরবর্তী পার্টে কী ঘটতে যাচ্ছে তা জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।